আচ্ছা, শেয়ার বাজারে ইনভেস্ট করার কথা কি ভাবছেন, কিন্তু ঠিক কোথা থেকে যে শুরু করবেন সেটাই বুঝতে পারছেন না? তাহলে আজকের এই আলোচনাটা একদম আপনাদের জন্যই। আমরা এখানে বাংলাদেশের শেয়ার বাজারের একেবারে বেসিক ব্যাপারগুলো খুব সহজ করে তুলে ধরব। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। একটা জিনিস কি খেয়াল করেছেন? হয়তো ব্যাংকে জমানো টাকার অঙ্কটায় একই আছে, কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে আপনার টাকার আসল মূল্য মানে কেনার ক্ষমতা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মুদ্রাস্ফীতির কারণে আপনার আজকের ১০০ টাকা আগামী বছর কিন্তু আর ১০০ টাকার সমান থাকবে না। তাহলে এখন প্রশ্ন হলো, এই কষ্ট করে জমানো টাকাকে বাঁচানোর উপায়টা কি? অর্থনীতিতে এর একটা বেশ মজার ব্যাখ্যা আছে। একে বলা হয় অর্থের সময়মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। সহজ করে বললে আজকের ১০০ টাকা কিন্তু আগামী বছরের ১০০ টাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণটা কি? কারণ এই ১০০ টাকাকে আজকেই যদি কোথাও খাটানো যায়, মানে ইনভেস্ট করা যায়, তাহলে আগামী বছর এটা বেড়ে যাবে। তাই শুধু টাকা জমিয়ে রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ না, তাকে কাজে লাগানোটাও জরুরি। এই যে টাকা কাজে লাগানোর কথা বললাম, এর একটা দারুণ সমাধান হতে পারে শেয়ার বাজার। আমি জানি অনেকের কাছে এই নামটা শুনলে কেমন একটা ভয় বা জুয়ার কথা মনে হয়, কিন্তু সত্যি বলতে বিষয়টা মোটেও তেমন নয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি আসলে আমাদের দেশের অর্থনীতিতে অংশীদার হওয়ার একটা অসাধারণ সুযোগ। ব্যাপারটা বুঝিয়ে বলি। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, আপনি কিন্তু আসলে সেই কোম্পানির ব্যবসার একেবারে ছোট্ট একটা অংশের মালিক হয়ে যান। ভাবা যায়, মানে কোম্পানিটা যদি লাভ করে, সেই লাভের একটা অংশ কিন্তু আপনিও পাবেন। এটা মোটেই কোনো জুয়া খেলা নয়, বরং দেশের সেরা ব্যবসাগুলোর সাথে সাথে নিজেকেও এগিয়ে নিয়ে যাওয়া। তো শেয়ার বাজারে ঢুকতে হলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটা বিও অ্যাকাউন্ট। বিও মানে হলো বেনিফিশিয়ারি ওনার। নামটা একটু কঠিন শোনাচ্ছে? একদমই না। এটা অনেকটা ব্যাংকে টাকা রাখার জন্য যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ঠিক তেমনি শেয়ার কেনাবেচা করার জন্য এই বিশেষ অ্যাকাউন্টটা লাগে। আর এই বিও অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কিন্তু খুবই সহজ, মাত্র ৩টা ধাপ। প্রথম কাজ হলো আপনার পছন্দমতো একটা ব্রোকারেজ হাউস খুঁজে বের করা। এরপর তাদের কাছে খুবই সাধারণ কিছু কাগজপত্র জমা দিতে হবে। ব্যাস, সব শেষে একটা ফর্ম পূরণ করলেই আপনার জন্য বিনিয়োগের দরজা একদম খুলে যাবে। কি কি কাগজপত্র লাগবে, তাই তো? সাধারণত আপনার ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা প্রমাণ, যেমন ধরেন একটা চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট হলেই কিন্তু চলে যায়। আর পুরো প্রক্রিয়াটা যেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেখে, তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা সম্পূর্ণ নিরাপদ। অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল, কিন্তু আসল প্রশ্ন তো এখন, কোন কোম্পানির শেয়ার কিনবেন? হাজার হাজার কোম্পানির মধ্যে ভালো কোম্পানি খুঁজে বের করার জন্য কিন্তু কিছু সহজ কিন্তু খুব কাজের টুলস আছে। চলুন সেগুলো একটু জেনে নিই। আর হ্যাঁ, এমন তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের কেরিয়ার নলেজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই আসি ইপিএসের কথায়। এর পুরো মানে হলো আর্নিংস পার শেয়ার। সোজা বাংলায় কোম্পানিটা তার প্রত্যেকটা শেয়ারের জন্য কত টাকা লাভ করছে। ধরেন একটা কোম্পানির মোট লাভ হলো ১০০ টাকা, আর তাদের মোট শেয়ার আছে ১০টা। তাহলে প্রত্যেকটা শেয়ারের ভাগে কত লাভ পড়ল? ১০ টাকা, তাই না? এটাই হলো ইপিএস। সাধারণত ইপিএস যত বেশি তত ভালো। এরপর দেখতে হবে পিই রেশিও, মানে প্রাইস টু আর্নিংস রেশিও। এটা দিয়ে আসলে বোঝা যায় কোম্পানির আয়ের তুলনায় শেয়ারটার দাম কি সস্তা নাকি দামি। যেমন ধরুন, একটা কোম্পানির পিই রেশিও যদি ১৫ হয়, তার মানে হলো আপনি ওই কোম্পানির প্রতি ১ টাকা আয়ের জন্য ১৫ টাকা দিতে রাজি আছেন। সাধারণত কম পিইকে ভালো ধরা হয়। আর সবশেষে আছে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। এটা হলো একটা কোম্পানির প্রত্যেকটা শেয়ারের আসল বা প্রকৃত সম্পদ মূল্য। মানে যদি কোনো কারণে আজই কোম্পানিটা বন্ধ হয়ে যায় আর এর সব সম্পদ বিক্রি করে সব দেনা শোধ করা হয়, তাহলে প্রতিটা শেয়ারের মালিক হাতে কত টাকা ফেরত পাবেন, সেটাই হলো এনএভি। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে দেখুন, এটা ব্র্যাক ব্যাংকের আর্থিক রিপোর্ট থেকে নেয়া একটা তথ্য। ২০২৩ সালের শেষে তাদের প্রত্যেকটা শেয়ারের এনএভি ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা। তো কোনো শেয়ার কেনার আগে সেটার বাজার দামের সাথে এই এনএভিটা মিলিয়ে দেখা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ। বিনিয়োগের সবচেয়ে শক্তিশালী আর জাদুকরী বিষয়টা কি জানেন? সেটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের ক্ষমতা। এটা এমন এক শক্তি যা সময়ের সাথে আপনার ছোট্ট একটা বিনিয়োগকেও পাহাড় সমান করে তুলতে পারে। এই চারটার দিকে একটু তাকান। ধরুন আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেন আর বছরে ১০% লাভ পেলেন। এখন সেই লাভটা তুলে না ফেলে যদি আবার ওখানেই বিনিয়োগ করে দেন, তাহলে ১০ বছর পর আপনার টাকাটা বেড়ে প্রায় ২.৫ লক্ষ টাকারও বেশি হয়ে যাবে।
এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু, মানে আপনার লাভও আপনার জন্য নতুন করে লাভ তৈরি করতে শুরু করে। অনেকেই আছেন যারা ভাবেন মার্কেটটা আরেকটু কমুক তারপর কিনব, বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। কিন্তু সত্যি কথাটা কি জানেন? বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময়টা ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময়টা হলো ঠিক এই মুহূর্ত, মানে আজ। অপেক্ষা করতে করতে কিন্তু অনেক ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়। বিনিয়োগের পথে কিছু কমন ভুল আছে যেগুলো নতুনরা প্রায় করে থাকেন। এই ভুলগুলো যদি একটু খেয়াল করে এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু বিনিয়োগের জার্নিটা অনেক মসৃণ আর লাভজনক হতে পারে। এই কয়েকটা ভুল থেকে কিন্তু একদম সাবধান। প্রথমত, গুজবে কান দিয়ে বা কেউ একজন বলেছে শুনেই ইনভেস্ট করবেন না, নিজে একটু রিসার্চ করুন। দ্বিতীয়ত, সব টাকা একটা কোম্পানিতে ঢেলে দেবেন না, ঝুঁকি কমাতে কয়েকটা ভালো কোম্পানিতে ভাগ করে বিনিয়োগ করুন। তৃতীয়ত, বাজার একটু পড়লেই ভয় পেয়ে সব বিক্রি করে দেবেন না, মনে রাখতে হবে ভালো বিনিয়োগের সময় লাগে, আর সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরতে হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, শেয়ার বাজার কিন্তু কোনো দ্রুত টাকা বানানোর জাদুর কাঠি নয়। এটা হলো ধৈর্য ধরে জ্ঞান কাজে লাগিয়ে ধীরে ধীরে সম্পদ তৈরি করার একটা পরীক্ষিত এবং কার্যকর রাস্তা। তো আজকের আলোচনা থেকে আমরা ইপিএস, পি/ই রেশিও আর এনএভির মতো কিছু কাজের টুলস সম্পর্কে জানলাম। এখন পালা আপনাদের। এই টুলসগুলো ব্যবহার করে যদি আজকেই বিনিয়োগ শুরু করতে হতো, তাহলে কোন কোম্পানিটা নিয়ে আপনারা সবার আগে একটু রিসার্চ করতেন আর কেন করতেন? আপনাদের ভাবনাগুলো কিন্তু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর এমন আরও আলোচনার জন্য ক্যারিয়ার নলেজের সাথেই থাকুন। আপনাদের বিনিয়োগ যাত্রা সফল হোক।